আসসালামু আলাইকুম এইচএসসি 25 এবং 26 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি ক্লাস নিয়ে আবার হাজির হলাম। আমি ইমরানুল ইসলাম। সো আইসিটি ক্লাসের আজকে 2 নাম্বার ক্লাস। সো প্রথম ক্লাসে হচ্ছে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব, কারণ সবগুলো টপিক কভার হয়নি। সো আজকে হচ্ছে আমরা সংখ্যা পদ্ধতির দ্বিতীয় ক্লাসে হাজির হয়েছি। সো তোমরা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে তোমরা জয়েন হয়েছো কিনা। এবং আজকে একটু কষ্ট করে তোমরা দুইটা কাজ করবা, একটা হচ্ছে শেয়ার করা, আরেকটা হচ্ছে মেনশন করা। তোমাদের বন্ধুদেরকে মেনশন করবা এবং শেয়ার করে দিবা, এবং হচ্ছে সবকিছু প্রপারলি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, এটা একটু কাইন্ডলি তোমরা কমেন্ট সেকশনে জানাবা। আচ্ছা, তো সাউন্ড ক্লিয়ার কিনা, প্রপারলি দেখা যাচ্ছে কিনা, এটা একটু কাইন্ডলি তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। সো আজকে আমরা সংখ্যা পদ্ধতির দ্বিতীয় ক্লাস করব। সো সংখ্যা পদ্ধতির আমি আবার বলছি যে 25 ব্যাচ এবং 26 ব্যাচ, 25 ব্যাচ এবং 26 ব্যাচ, এই দুইটা ব্যাচের জন্য তোমার এই যে টপিকটা, এই সংখ্যা পদ্ধতি, 25 ব্যাচ এবং 26 ব্যাচ, এই দুইটা ব্যাচের জন্য এই সংখ্যা পদ্ধতি, এইখান থেকে তোমার একটা সৃজনশীল কোয়েশ্চেন মাস্ট আসবে। তোমার এখান থেকে কি একটা সৃজনশীল কোয়েশ্চেন মাস্ট আসবে, একটা মাস্ট 100% ইনশাল্লাহ। একটা হচ্ছে মাস্ট, একটা সৃজনশীল মাস্ট আসবে 100% ইনশাল্লাহ। সো কি করতে হবে এই জন্য? অবশ্যই সংখ্যা পদ্ধতিটাকে বুঝে প্র্যাকটিস করে করতে হবে, কারণ এখানে ম্যাথমেটিক্যাল অনেক কিছু রয়েছে যেগুলো তুমি বুঝলে, সঠিকভাবে যদি তুমি বুঝো এবং প্র্যাকটিস করো, তাহলে তুমি ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। এবং যখন তুমি ভালো একটা প্রিপারেশন নিতে পারবা, তখন যে কোনো কোয়েশ্চেন তুমি সলভ করতে পারবা। সো আমি ইমরানুল ইসলাম, তোমাকে আমি কথা দিচ্ছি, তুমি যদি আমাদের এই প্ল্যাটফর্মে এই সংখ্যা পদ্ধতির যতগুলো ক্লাস হবে, মানে আমি নিব, সে প্রত্যেকটা ক্লাস যদি তুমি প্রপারলি করো, তাহলে ইনশাল্লাহ তুমি এইখানে একটা সৃজনশীলে 10 নাম্বার, কত নাম্বার? 10 মার্কস এনশিওর করতে পারবা, 10 মার্কস এনশিওর করতে পারবা, মানে সৃজনশীলে। এবং এখান থেকে কিছু এমসিকিউ আসবে। সো এখান থেকে কিছু এমসিকিউ আসবে, ধরো আমরা ধরে নিলাম যে ধরো 4টা এমসিকিউ আসবে, চারটা এমসিকিউ আসবে, তাহলে টোটাল কয়টা হলো? 4টার হচ্ছে 4 মার্কস, তাহলে কত নাম্বার হলো বলো? 10 মার্কস এবং 4 মার্কস। সো একদম সিম্পল জিনিস, তুমি যদি এই 10 নাম্বার এবং 4 নাম্বার নিশ্চিত করতে চাও যে ভাই আমি পরীক্ষাতে 10 নাম্বার সৃজনশীলে এবং 4 নাম্বার এমসিকিউতে নিশ্চিত করতে চাই, তাহলে অবশ্যই তোমাকে এই আমি যে ক্লাসগুলো করাচ্ছি, এখানে আমি যেভাবে বোঝাচ্ছি সেভাবে তুমি বোঝার চেষ্টা করবা। না বুঝতে পারলে প্রশ্ন করবা, ইনশাল্লাহ আশা করছি তোমরা বুঝতে পারবা। সো তোমরা বুঝে সেই অনুযায়ী আমি যে গাইডলাইনগুলো দিচ্ছি সেভাবে তোমরা চলবা। আমি যে প্র্যাকটিসগুলো তোমাকে দিব সামনের ক্লাসগুলোতে, সেই প্র্যাকটিসগুলো করবে, এবং আমি যেগুলো সলভ করিয়ে দিব সেগুলো ভালো মতো প্রপারলি সলভ করলে ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবা। সো আমি দেখতে পাচ্ছি তোমরা অলরেডি জয়েন হয়েছো কয়েকজন। শারমিন রহমান মেনশন করেছে, শারমিন রহমান সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাসরিন সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সো তোমাকে আবার আমি বলছি, যারা এখন জয়েন হয়েছো, তোমাদের সংখ্যা পদ্ধতি থেকে একটা সৃজনশীল অবশ্যই আসবে, এবং 3 থেকে 4টা এমসিকিউ অবশ্যই আসবে। সো টোটাল কত নাম্বার হলো? একটা সৃজনশীলে 10 নাম্বার এবং 4টা এমসিকিউতে ধরো 4 নাম্বার, তাহলে 14 নাম্বার, টোটাল 14 মার্কস। তাসনাম সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ACHOL এখল নাকি, এটার উচ্চারণটা আমি জানি না অ্যাকচুয়ালি। সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সো 14 মার্কস যদি তুমি এনশিওর করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই প্রত্যেকটা ক্লাস ভালো মতো দেখতে হবে। আমি আবার বলছি, তাহলে তোমাকে অবশ্যই প্রত্যেকটা ক্লাস ভালো মতো দেখতে হবে, ভালো মতো করতে হবে। এবং তোমার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা জানাবা, কমেন্টে জানাবা, আমাদের পেজে জানাবা, যে কোনো প্রশ্ন থাকলে জানাবা। বাট আমি আশা করছি তোমরা যদি
প্রপারলি ক্লাসগুলো করো তাহলে যে 14 মার্কস তোমার এনশিওর হবে। সো আমরা প্রত্যেকটা ক্লাস নিব তখনই যখন দেখবো তোমরা অনেক বেশি পার্টিসিপেট করতেছো। সো আমি এখন ক্লাসে দেখতে পাচ্ছি মাত্র 8 জন জয়েন আছো। সো তোমরা যদি কমপক্ষে হচ্ছে 50 জনের, মানে 50 না 100 জন, তোমরা যদি কমপক্ষে 100 জন 100 জন ছাত্র 100 জন স্টুডেন্ট 100 জন স্টুডেন্ট যদি লাইভ ক্লাস করো প্রপারলি, সো লাইভে যদি তোমরা 100 জন স্টুডেন্ট থাকো তাহলে আমরা পরবর্তীতে বাকি ক্লাসগুলো আনবো। সো এটা ডিপেন্ড করে তোমাদের উপর, কারণ তোমরা যদি একটু তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও, তাকে একটু মেসেজ করে বলো যে এখানে ক্লাস হচ্ছে, এই ক্লাসটা তার জন্য উপকার হবে ইনশাল্লাহ, তোমার বন্ধুকে একটু মেসেজ করে বলতে পারো, অথবা তাকে একটু জানাতে পারো যে আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস হয়, তাকে মেনশন করতে পারো, তাকে মেসেজ করে জানাতে পারো, তাকে ফোন করে জানাতে পারো, যে কোনো মাধ্যমে, অথবা তুমি এটা শেয়ার করে জানাতে পারো যে আমাদের ক্লাস হচ্ছে, অথবা আমাদের ডেইলি নিয়মিত রুটিন অনুযায়ী ক্লাস হয়, এবং রুটিনটা হচ্ছে আমাদের এই পেজে দেওয়া আছে। রুটিনটা আমাদের পেজে দেওয়া আছে। আমি যদি একটু রুটিনটা বের করি, এই যে দেখো আমাদের পেজে পোস্ট করে দেওয়া আছে, এই যে এখানে দেখো, এই যে রুটিনটা দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে রুটিন। তো আজকে হচ্ছে 6 তারিখ, এই যে 6 তারিখ সন্ধ্যা 7:20 আইসিটি চ্যাপ্টার 3 ক্লাস হওয়ার কথা, এবং এটা আমি একটু আগে শুরু করেছি যেহেতু তোমাদেরকে আমি বলছি কিছু কথা, মানে পড়াশোনার পাশাপাশি। এরপর রাত 8:50 স্টোরি অফ শিল্পী এই প্যাসেজের ক্লাস হবে। সো আগামীকালকে 7 সেপ্টেম্বর সন্ধ্যা 7:20 ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাস হবে, এবং রাত 8:50 বানান শুদ্ধিকরণ ক্লাস হবে। এরকম ভাবে একটা রুটিন দেওয়া আছে, দেখো একটু প্রপারলি। সো এই রুটিন অনুযায়ী ক্লাস হবে। সো মেনশন দিবা হচ্ছে কমেন্টে, এবং শেয়ার করবা তোমার টাইমলাইনে, অথবা তোমার দেখবা হচ্ছে তোমাদের আছে মেসেঞ্জার গ্রুপ আছে, তোমাদের কলেজের স্টুডেন্টের জন্য মেসেঞ্জার গ্রুপ আছে, সো ওই গ্রুপে শেয়ার করবা। এরপর হচ্ছে তোমার ফ্যান ফ্যান বুঝো না, ফ্যান। আচ্ছা, আমাদের এখানে ইন্টারনেটের প্রবলেম। সো ইন্টারনেটের প্রবলেমের কারণে ক্লাস রুটিন পাই নাই। আচ্ছা, ক্লাস রুটিনটা আমি দেখিয়ে দিলাম। এটা আমাদের এই যে পেজটাতে যে লাইভটা হচ্ছে, এখানে তোমরা ক্লাস রুটিনটা পাবা। আমাদের পেজে যে লাইভ ক্লাসটা হচ্ছে, এই পেজে রুটিনটা দেওয়া আছে, পোস্ট করা আছে, তোমরা ওইখানে ক্লাস রুটিনটা পেয়ে যাবা। ঠিক আছে। সো তো আমাদের এখানে ইন্টারনেটের প্রবলেমের কারণে আসলে লাইভটা ইন্টারাপ্টেড হয়ে গেছে। সো এখন সবকিছু ক্লিয়ার আছে কিনা এটা একটু কাইন্ডলি তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। নেটওয়ার্কে অনেক প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, এই যে তোমরা হচ্ছে মেনশন করছো, নাসরিন মেনশন করছো, ফারহানা মেনশন করছো, এরপর হচ্ছে আদনান জিজ্ঞেস করছো ক্লাস রুটিন পাই নাই। ক্লাস রুটিনটা আমাদের এই পেজের মধ্যে আছে, এই ক্লাস শেষে তোমরা পেজে গেলেই ক্লাস রুটিনটা পাবা। নাসরিন মেনশন করছো, থ্যাংক ইউ সো মাচ নাসরিন। সো তাহলে আমরা প্রথম ক্লাসে আমরা বেশ কয়েকটা টপিক আমরা দেখেছিলাম। তো ওই টপিকগুলো একটু জাস্ট মানে সংক্ষেপে আবার একটু দেখে নিই আসলে লাস্ট ক্লাসটা কি ছিল আর কি। সো এখানে ইন্টারনেট ইস্যু, ওকে ঠিক আছে, অলরাইট। সো লাস্ট ক্লাসটা কি ছিল ওইটা এখন আমরা একটু দেখে নিব। সো প্রথমে আমরা জানবো যে হচ্ছে সংখ্যা আবিষ্কারের ইতিহাস। সো এই টপিকটা হচ্ছে এখান থেকে তোমার পরীক্ষাতে কোনো কোয়েশ্চেন আসবে না, তাও হচ্ছে আমরা একটু জানবো। কেন জানবো? কারণ এইখান থেকে যদিও প্রশ্ন আসবে না তবুও আমরা জেনে রাখবো, কারণ এই চ্যাপ্টারটা পড়তে গেলে আমরা তো সংখ্যা নিয়ে পড়ছি। সো সংখ্যা সম্পর্কে জানাটা আমাদের জন্য জরুরি এই কারণে, ঠিক আছে। সো এই কারণে আমরা জানবো, এবং একজন আইসিটির স্টুডেন্ট হিসেবে এটা জানাটা জরুরি। তো সংখ্যা আবিষ্কারের ইতিহাসে আমরা জেনেছিলাম যে সর্বপ্রথম একদম আদিম যুগে হচ্ছে মানুষজন হাতে গণনার মাধ্যমে সংখ্যাগুলো তারা গণনা করতো হাতের মাধ্যমে, মানে 1 2 3 4 5 এরকম 5টা, এই হাতে 5টা আঙুল রয়েছে। সো এই হাতের আঙুলের মাধ্যমে তারা গণনা করতো। কিন্তু এখানে দেখো, একটু যদি তুমি চিন্তা করে দেখো, এখানে একটা লিমিটেশন আছে। কি লিমিটেশন? তোমার হাতের আঙুল সংখ্যা সীমিত, এই কারণে তোমার যদি 10-এর অধিক গণনা করতে হয় সেক্ষেত্রে একটু ঝামেলা লেগে যায়। এই কারণে পরবর্তীতে তারা, মানে মানুষ হচ্ছে আবিষ্কার করলো হচ্ছে তোমার টালি চিহ্ন। টালি চিহ্ন জিনিসটা কি? টালি চিহ্ন হচ্ছে ধরো তোমার একটা রুম,
সো আদিম যুগে তো রুম ছিল না, তখন ধরো গুহায় থাকতো, বিভিন্ন জায়গায় থাকতো। সো ধরো গুহায় থাকতো, সো ওই গুহার মধ্যে হচ্ছে তারা একটা পাথর দিয়ে দাগ দিয়ে রাখতো, মানে একটা দাগ মানে হচ্ছে এক, ধরো এরকম পাথর দিয়ে একটা দাগ দিয়ে রাখলো এক, আরেকটা পাথর দিয়ে দাগ দিয়ে রাখলো দুই, এরকম করে তারা গণনা করতো। সেরকম দাগ দিতে 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 তাদের পুরা গুহাটাই হচ্ছে দাগে ভরে যেত। সো এরপরে এটা একটা লিমিটেশন, তাই না? এই কারণে পরবর্তীতে আবিষ্কার হলো হচ্ছে মিশরীয় সংখ্যা পদ্ধতি বা হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি। মিশরীয় সংখ্যা পদ্ধতি বা হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি। আচ্ছা, সবকিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এটা একটু তোমরা কাইন্ডলি জানিয়ে দাও। মিশরীয় সংখ্যা পদ্ধতি বা হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি এরপরে আবিষ্কার হলো। তো এই মিশরীয় সংখ্যা পদ্ধতিতে হচ্ছে কি ছিল? মিশরীয় সংখ্যা পদ্ধতিতে হচ্ছে তোমার রোমান সংখ্যার মতো তোমার এক, এইটা মানে এক, এইটা মানে দুই, এইটা মানে তিন, এরকম বোঝায়, এটা মানে চার, এরকম সরি এটা না, চারটা দাগ মানে চার বোঝায়, পাঁচটা দাগ মানে হচ্ছে পাঁচ বোঝায়, এরকমই ছিল। বাট নয় মানে 1 থেকে 9 পর্যন্ত এরকম দাগ দিয়ে বোঝাতো, বাট 10 বলতে হচ্ছে এই চিহ্নটাকে ইউজ করা হতো। মিশরীয় সংখ্যা পদ্ধতিতে 10কে প্রকাশ করা হতো এরকম একটা চিহ্ন দিয়ে। এরপর হচ্ছে আমরা স্লাইডের মাধ্যমে দেখতে পাচ্ছি যে তোমার 100কে প্রকাশ করা হতো এরকম একটা চিহ্ন দিয়ে, 1000কে প্রকাশ করা হতো এরকম একটা ফুলের চিহ্ন দিয়ে, এরপর হচ্ছে 10,000কে প্রকাশ করা হতো এরকম একটা আঙুলের চিহ্ন দিয়ে। অর্থাৎ তোমার এরকম বিভিন্ন চিহ্নের মাধ্যমে তারা বিভিন্ন অঙ্ক প্রকাশ করত, বিভিন্ন চিহ্নের মাধ্যমে তারা বিভিন্ন অঙ্ক প্রকাশ করত, বিভিন্ন চিহ্নের মাধ্যমে তারা বিভিন্ন অঙ্ক প্রকাশ করত। এটা হচ্ছে তোমার মিশরীয় বা হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি। কিন্তু এখানেও একটা লিমিটেশন আছে। কি লিমিটেশন? এখানেও সেম অবস্থা যে তোমার এত এত চিহ্ন তো মনে রাখা সম্ভব না। এই কারণে পরবর্তীতে আবিষ্কার হলো হচ্ছে তোমার রোমান সংখ্যা। পরবর্তীতে আবিষ্কার হলো কি? রোমান সংখ্যা। এই রোমান সংখ্যাতে কি হয়? রোমান সংখ্যাতে হচ্ছে তোমার এই যে এরকম এক, এটা মানে হচ্ছে দুই, এটা মানে হচ্ছে তিন, এটা তোমরা সবাই জানো, ছোটকালে রোমান সংখ্যা তোমরা সবাই পড়েছো। এবং এই রোমান সংখ্যা দিয়ে যে কোনো ধরনের সংখ্যা লেখা যায়, 1000, 2000, 500, 600, 510, 515, সব ধরনের সংখ্যা এই রোমান সংখ্যার মাধ্যমে লেখা যায়। সো এরপর আবিষ্কার হলো কি? রোমান সংখ্যা। সো আমরা যদি একটু এই সংখ্যা আবিষ্কারের ইতিহাসটা যদি আবার একটু রিক্যাপ করি, তাহলে কি আসে? প্রথমে হচ্ছে মানুষজন হাতে গণনা করতো, অর্থাৎ হাতে গণনা করতো আদিমকাল থেকে। এরপর কি হলো? এরপর হচ্ছে টালি সংখ্যা আসলো, মানে তারা এরকম দাগ দিয়ে দিয়ে গণনা শুরু করে। এরপর কি আসলো? এরপর হচ্ছে তোমার হায়ারোগ্লিফিক্স বা মিশরীয় সংখ্যা পদ্ধতি আসলো, মানে তারা বিভিন্ন চিহ্নের মাধ্যমে হচ্ছে সংখ্যাগুলোকে আইডেন্টিফাই করতো। এরপর আসলো কি? রোমান সংখ্যা। রোমান সংখ্যার মাধ্যমে তারা গণনা করা শুরু করলো। এরপর হচ্ছে শূন্যের আবিষ্কার হলো। ভারতবর্ষে হচ্ছে তোমার খ্রিস্টপূর্ব আনুমানিক 400 বছর আগে শূন্য সংখ্যাটা আবিষ্কার হলো, এবং এই শূন্য সংখ্যা আবিষ্কারের মাধ্যমে হচ্ছে তোমার শূন্য সংখ্যা আবিষ্কারের মাধ্যমে হচ্ছে তোমার এই যে আমরা যে 0, 1, 2, 3, 4, 5, 6 এগুলো বলি, এই সংখ্যাগুলো হচ্ছে আবিষ্কার হয়। ঠিক আছে? সো এই হচ্ছে তোমার মিশরীয় বা হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি, এবং তোমার হচ্ছে পরবর্তীতে টালি রোমান সংখ্যা আসে আর কি। সো এখন আমি দেখতে পাচ্ছি 17 জন জয়েন আছো। 17 জনকে আমি এখন বলবো যে তোমরা একটা খাতা এবং একটা কলম নিয়ে বসো। 1 নম্বরে হচ্ছে খাতা, 2 নম্বরে হচ্ছে কলম। খাতা এবং কলম নিয়ে বসো এবং কমেন্ট সেকশনে জানাই দাও, ভাই খাতা এবং কলম নিয়ে বসছি। আজকে একদম ধুমায়া ক্লাস হবে এবং একদম প্রপারলি আমরা ক্লাসগুলো করব। প্রত্যেকটা টপিক আমরা বুঝে বুঝে করব, প্রত্যেকটা টপিক আমরা বুঝে বুঝে করব। কারণ বুঝে বুঝে করলে তোমার পরীক্ষার হলে যেই কোয়েশ্চেন আসুক না কেন তুমি প্রপারলি অ্যান্সার করতে পারবা। অনেকে নতুন ভাবে জয়েন হয়েছো, তোমাদের উদ্দেশ্যে আমি বলছি, আচ্ছা ঠিক আছে। সো অনেকে নতুন ভাবে জয়েন হয়েছে, মানে নতুন ক্লাসে এসেছে, তোমাদের উদ্দেশ্যে আমি বলছি আমরা এখন শিখতেছি সংখ্যা পদ্ধতি। এখন আমরা শিখতেছি কি? সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি থেকে তোমার একটা হচ্ছে সিকিউ আসবে বা ক্রিয়েটিভ কোয়েশ্চেন অথবা সৃজনশীল কোয়েশ্চেন আসবে। একটা সিকিউতে হচ্ছে তোমার 10 মার্কস থাকে, 10 মার্কস, এবং হচ্ছে ধরো 4টা এমসিকিউ আসবে। 4টা এমসিকিউতে হচ্ছে 4 মার্কস থাকে, তাহলে টোটাল হচ্ছে তোমার 14 মার্কস। টোটাল হচ্ছে তোমার 14 মার্কস। এই 14 মার্কস যদি তুমি এনশিওর করতে চাও, তোমার পরীক্ষাতে যদি 14 নাম্বার বা 14 মার্কস যদি তুমি পরীক্ষাতে এনশিওর করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে প্রপারলি বুঝতে হবে, এবং তুমি আমাদের এই ক্লাসগুলোর মাধ্যমে প্রপারলি প্রত্যেকটা টপিক তুমি বুঝতে পারবা, এবং তুমি একটা সিকিউ 10-এ 10 কিভাবে পেতে হয় এটা আমি শিখিয়ে দেবো ইনশাল্লাহ। আমি ইমরানুল ইসলাম, তোমাকে আমি বলছি ইনশাল্লাহ আমি তোমাকে শিখিয়ে দিব কিভাবে তুমি সিকিউতে 10-এ 10 পাবা। ইন্টারনেট অলরাইট, ওকে।
সো কিভাবে তুমি 10-এ 10 পাবা এটা আমি শিখিয়ে দেবো। সো এটা শেখার জন্য কি করতে হবে, তোমাকে প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে করতে হবে, তাহলে তুমি বুঝতে পারবা যে কিভাবে তুমি 10-এ 10 পেতে পারো। এবং এটার জন্য যেভাবে তোমাকে বোঝাতে হয় সেভাবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব, এবং যতগুলো প্র্যাকটিস তোমাকে করতে হবে প্রত্যেকটা প্র্যাকটিস আমি তোমাকে ইনশাল্লাহ দিয়ে দিব। সৃজনশীলের জন্য কিছু সৃজনশীল দিয়ে দিব যেগুলো তুমি প্র্যাকটিস করলে, এবং আমি নিজে তোমাকে কিছু সৃজনশীল সলভ করিয়ে দিব, যেগুলো তুমি সলভ করতে পারলে ইনশাল্লাহ তুমি পরীক্ষাতেও অ্যান্সার করতে পারবে। এবং এমসিকিউর জন্য আলাদা ক্লাস হবে। তুমি যদি প্রপারলি প্রত্যেকটা ক্লাস করো, এমসিকিউতে তুমি মানে ধরো 4টা এমসিকিউ আসছে, 4-এ তুমি ইনশাল্লাহ এনশিওর করতে পারবা। ধরো 5টা এমসিকিউ আসছে, তাহলে 5-এ 5ই তুমি এনশিওর করতে পারবা। তো এটার জন্য কি করতে হবে, প্রত্যেকটা ক্লাস প্রপারলি করতে হবে। এবং তোমাদেরকে আমি এটাও বলেছি, তোমরা যদি প্রত্যেকটা ক্লাসে 100+ স্টুডেন্ট থাকো, 100+ স্টুডেন্ট লাইভে থাকো, তাহলে আমি এই ক্লাসগুলো কন্টিনিউ করব। তোমরা যদি 100+ স্টুডেন্ট লাইভে থাকো, তাহলে এরকম আইসিটির প্রত্যেকটা ক্লাস আমি কন্টিনিউ করব। এরপর ডিজিটাল ডিভাইস করব, এরপর HTML করব, এরপর সি প্রোগ্রামিং করব। প্রত্যেকটা চ্যাপ্টার আমরা একদম চুলছেড়া বিশ্লেষণের মাধ্যমে প্রত্যেকটা চ্যাপ্টার পড়বো, যাতে করে আমরা নাম্বারগুলো ইনশিওর করতে পারি। ওইখান থেকে যে কোয়েশ্চেনই আসুক না কেন আমরা যাতে প্রপারলি অ্যান্সার করতে পারি। ঠিক আছে, আমার এখানে ইন্টারনেটে প্রবলেম, এই কারণে তোমাদের এইটা করতে পারি। তাহলে তোমার যদি 100+ স্টুডেন্ট তোমরা লাইভে ক্লাস করো, তখন আমি কিন্তু এই ক্লাসগুলো কন্টিনিউ করবো। এখন কিভাবে 100+ স্টুডেন্ট আসবা, সো এই জন্য তোমাকে একটা কাজ করতে হবে, মানে 2টা কাজ। একটা হচ্ছে তোমার বন্ধুদেরকে জানাইতে হবে যে আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে প্রত্যেকদিন রুটিন অনুযায়ী ক্লাস হয়। রুটিনটা আমাদের এই পেজে রয়েছে, এবং প্রত্যেকদিন রুটিন অনুযায়ী ক্লাস হবে। এবং এটা হচ্ছে তোমার বন্ধুদেরকে জানাই দিতে হবে, এবং পেজের লিঙ্কটা তাকে একটু দিয়ে দিতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে তোমার এই লাইভগুলো শেয়ার করতে হবে। যত বেশি শেয়ার হবে, যত বেশি তোমার বন্ধুদেরকে তুমি জানাবা। তোমাদের ফেসবুকে মেসেঞ্জারে গ্রুপ রয়েছে, তোমাদের কলেজের বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ রয়েছে, সেই গ্রুপে তোমার বন্ধুদেরকে জানাতে পারো। এরপর তোমার পার্সোনালি তোমার বন্ধুদেরকে মেসেজ করে জানাতে পারো যে এইখানে লাইভ ক্লাস হয়, প্রত্যেকদিন ক্লাস করলে ইনশাল্লাহ তারা এই যে আমি যেটা বললাম যে 14 মার্কস এই চ্যাপ্টার থেকে, মানে সংখ্যা পদ্ধতি দেখে সে 14 মার্কস এনশিওর করতে পারবে যদি প্রত্যেকটা ক্লাস করে। তুমি এই কথাগুলো বলবা, ইনশাল্লাহ আশা করছি সেও ক্লাসে আসবে। এবং যদি হচ্ছে তোমরা প্রপারলি ক্লাসে থাকো, ইনশাল্লাহ আমি তোমার হচ্ছে প্রত্যেকটা ক্লাস প্রপারলি ইনশাল্লাহ নিব। সো খাতা কলম কি তোমরা নিয়েছো কিনা এটা একটু জানাও। সো প্রথমে আমরা যেটা দেখছি সংখ্যা পদ্ধতি কি, এইটা তোমার অনেক মানে বোর্ড কোয়েশ্চেন এসেছিল। এটা তোমার বোর্ড এক্সামে হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন এসেছিল। জ্ঞানমূলক প্রশ্নে কত নাম্বার থাকে, 1 নাম্বার। সো এই 1 নাম্বার এনশিওর করার জন্য তোমাকে সংখ্যা পদ্ধতি কাকে বলে এটা তোমাকে জানতে হবে। তোমার পরীক্ষাতেও আসতে পারে সংখ্যা পদ্ধতি কি অথবা সংখ্যা পদ্ধতি কাকে বলে। তাহলে কি করতে হবে, তোমাকে সংখ্যা পদ্ধতি কাকে বলে এটা হচ্ছে জানতে হবে। আচ্ছা, আমার এখানে ইন্টারনেটের একটু প্রবলেমের কারণে তোমাদের কমেন্টস দেখতে পাচ্ছি না। লাইভ হচ্ছে, আচ্ছা ইন্টারনেট ইস্যু। আচ্ছা, তোমরা প্রপারলি দেখতে পাচ্ছ কিনা এটা একটু কমেন্টে জানাবা। ওকে, অনেকে বলছে মেনশন ডান, থ্যাংক ইউ সো মাচ। এবং ক্লাসটা একটু তোমার টাইমলাইনে শেয়ার করে দাও, সংখ্যা পদ্ধতি কাকে বলে? সংখ্যা পদ্ধতি হচ্ছে বিভিন্ন সাংকেতিক চিহ্ন কোনগুলো, ওই যে দেখাইছিলাম যে তোমার ধরো 10কে প্রকাশ করে হচ্ছে এরকম দ্বারা, 100কে প্রকাশ করে হচ্ছে তোমার এরকম দ্বারা, এগুলো কি সাংকেতিক চিহ্ন। এরপর হচ্ছে প্রতীক কি, ওই যে ধরো একটা ব্যাঙের প্রতীক রয়েছে, ব্যাঙের প্রতীক একটা সংখ্যাকে প্রকাশ করে। এরপর ধরো একটা মূর্তির প্রতীক রয়েছে যেটা আরেকটা সংখ্যাকে প্রকাশ করে। এরপর হচ্ছে অঙ্ক হচ্ছে ধরো এই যে 0, 1, 2 এগুলো হচ্ছে অঙ্ক, অথবা রোমান সংখ্যা 1, 2 এরকম, এগুলো হচ্ছে অঙ্ক। সো তাহলে কি বিভিন্ন সাংকেতিক চিহ্ন, প্রতীক বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা প্রকাশের পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। ঠিক আছে, তাহলে সংখ্যা পদ্ধতি কাকে বলে? তোমার বিভিন্ন সাংকেতিক চিহ্ন, প্রতীক বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা প্রকাশের পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এটা তোমার খাতার মধ্যে লিখে নাও, এটা তোমার জ্ঞানমূলক প্রশ্ন এসেছিল 1 নাম্বার। তো তুমি যদি 1 নাম্বার এনশিওর করতে চাও, অবশ্যই এটা প্রপারলি তুমি লিখে নেবা। তো সংখ্যা পদ্ধতি কাকে বলে এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম, এই কারণে আর ডিটেলে না গেলাম। তো তোমরা এটা লিখে নিবা। দ্বিতীয়ত হচ্ছে বেস বা ভিত্তি কি? বেস বা ভিত্তি হচ্ছে কোন সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে তোমার জ্ঞানমূলক প্রশ্নে আসে। বেস বা ভিত্তিক এটাও কি তোমার জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে, মানে 1 নাম্বার। এখানেও 1 নাম্বার পাবা যদি তুমি এটা প্রপারলি পড়ে যাও।
তার মানে বেস বা ভিত্তি কাকে বলে এটাও তুমি 1 নাম্বার ইনশিওর করতে পারবা যদি তুমি প্রপারলি পড়ে যাও। তাহলে কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীককে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস বলে। ঠিক আছে, তার মানে ধরো আমরা হচ্ছে সামনে মানে বেস বা ভিত্তি জিনিসটা আরেকটু পরবর্তীতে তোমরা বুঝতে পারবা। ধরো 0 থেকে 9 এখানে 10টা অঙ্ক রয়েছে, এই কারণে এটা বেস বা ভিত্তি হচ্ছে 10 এই জিনিসটা। তো এটাও গত ক্লাসে আমরা শিখেছি, কেন আর ডিটেইলে গেলাম না। ঠিক আছে, আমি জাস্ট একটু রিক্যাপ করে নিচ্ছি। আর সংখ্যা পদ্ধতি প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে, দেখো প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তার মানে যদি তোমার এমসিকিউতে আসতে পারে, এটা হচ্ছে কি তোমার এমসিকিউতে আসতে পারে যে প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কয় প্রকার, তখন তোমাকে উত্তর দিতে হবে 2 প্রকার। প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কয় প্রকার, তোমাকে উত্তর দিতে হবে 2 প্রকার। সো এটাও তোমরা একটু খাতার মধ্যে লিখে নাও যে প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি 2 প্রকার কি কি। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমি দেখবো কি আটকায় থাকেন আপনি খালি 2 প্রকার মেবি, তাহলে আপনার নেটওয়ার্ক, হ্যাঁ আমার এখানে নেটওয়ার্কের সমস্যা, আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম, এই কারণে হচ্ছে আটকায় থাকে। সো আসলে কি করব বুঝতেছি না, আসলে নেটওয়ার্কের সমস্যা, এটা আমার হাতেও নাই, যে ইন্টারনেট প্রোভাইড করছে তার হাতে, বাট তারা হচ্ছে ইন্টারনেটটা যদি প্রপারলি না দেয় এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। সো এখন আমরা জানবো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। এটা আমি গত ক্লাসে একদম সুন্দর করে বুঝাই দিছি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। নন মানে কি, নন মানে হচ্ছে ধরো না বোধক বোঝায়, নন বলতে কি বোঝায়, না বোধক, না বোধক। আর পজিশন মানে কি, অবস্থান, পজিশন মানে কি অবস্থান। তার মানে নন পজিশনাল মানে হচ্ছে তোমার অবস্থান না এরকম, মানে অবস্থান পরিবর্তন হইলেও এটার হচ্ছে তোমার মানের পরিবর্তন হয় না, মানে না বোধক বোঝায়। নন পজিশনাল মানে কি, না বোধক একটা অবস্থান এরকম বোঝাচ্ছে। সো যদি এবং এটা হচ্ছে তোমার জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, এটাতে কত নাম্বার, 1 নাম্বার। সো এটা কিন্তু ইনশিওর করতে হবে তোমাকে জ্ঞানমূলক প্রশ্ন আসলে। এটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এটা হচ্ছে যদি তুমি প্রপারলি লিখতে পারো তাহলে তুমি 1 পাবা। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার অঙ্কগুলোর অবস্থান পরিবর্তনের কারণে মানের পরিবর্তন হয় না, আমি আবার বলছি, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার অঙ্কগুলোর অবস্থান পরিবর্তন করলেও মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ ধরো এই যে এটা মানে হচ্ছে, এই যে ধরো এই চিহ্ন মানে হচ্ছে 10, আবার এরকম একটা চিহ্ন মানে হচ্ছে 100। এখন আমি যদি এখানে লিখি এরকম আবার এরকম, এটা মানে কি, এটা মানে 100, এটা মানে হচ্ছে 10। এখন যদি আমি এটা আবার প্রথমে লিখি, মানে এটার অবস্থানটা পরিবর্তন করে দিই, ধরো এটা প্রথমে আছে এটা শেষে আছে, এখন আমি এটার অবস্থানটা পরিবর্তন করে যদি দিই, ধরো এটা আমি পরে নিয়ে গেলাম মানে শেষে নিয়ে গেলাম, এটা আমি শুরুতে নিয়ে আসলাম, ধরো এটার অবস্থান পরিবর্তন করে আমি এটা প্রথমে আনলাম এবং এইটা হচ্ছে শেষে নিয়ে গেলাম, তখন কি হয়, তখন কি এটার মানটা চেঞ্জ হয়ে যায়? এটার মান কিন্তু চেঞ্জ হয় না, এটা মানে স্টিল এটা 10ই থাকে এবং স্টিল এটার মান 100ই থাকে। যেহেতু এটার মান পরিবর্তন হয় নাই, এই কারণে এটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে স্থান পরিবর্তন করছি। দেখো এটা প্রথমে ছিল, এটা আমি শেষে নিয়ে গেছি, এটা শেষে ছিল, এটা আমি প্রথমে নিয়ে আসছি, তার মানে কি স্থান পরিবর্তন করছি, অবস্থান পরিবর্তন করছি। অবস্থান পরিবর্তন করার ফলে মানের কোনো পরিবর্তন হয় নাই। এই যে এটা এখানে লেখা আছে, দেখো অঙ্কগুলোর অবস্থান পরিবর্তনের কারণে মানের পরিবর্তন হয় না। মানের পরিবর্তন কি হয় না, মানের পরিবর্তন হয় না। ওইটাই হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটা গত ক্লাসে শিখিয়েছিলাম আমরা। সো আজকেও হচ্ছে জাস্ট একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, যারা নতুন এসেছো তারা যাতে এটা বুঝতে পারো। সো অনেকে যারা নতুন জয়েন হয়েছে তার আগের ক্লাসটা প্রপারলি দেখে আসতে পারো, তাহলে তোমরা আরো ভালো মতো বুঝতে পারবা। তো আগের ক্লাসের লিঙ্কটা একটু সোহেল কিংবা আসিফ, আমাদের শিক্ষক মন্ডলী যারা আছেন, আগের ক্লাসের লিঙ্কটা যদি একটু কমেন্টে দিয়ে দিন তাহলে ভালো হয়। সোহেল কিংবা আসিফ। রানাল রাজি সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, চলে এসেছি। গ্রেট রানাল রাজি, ওকে। সো এখন এই যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, এই যে যেমন এটা আমি দেখাইলাম একটু আগে, এটাই। সো 1 নাম্বার যদি তুমি ইনশিওর করতে চাও অবশ্যই এটা তোমাকে বুঝতে হবে, এবং এটা সুন্দর করে যদি তুমি খাতায় লিখতে পারো তাহলে 1 পাবা, ঠিক আছে। সো যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার অঙ্কগুলোর অবস্থান পরিবর্তনের কারণে মানের পরিবর্তন হয়, তার মানে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, মানের পরিবর্তন হয়। আর নন পজিশনাল যে, ও
আবার আসছে। আচ্ছা, আমরা দুঃখিত, আসলে ইন্টারনেট ইস্যু, ইটস আ বিগ ইস্যু, কারণ আসলে ইন্টারনেটের উপর ডিপেন্ডেন্ট আমরা। বাট এখানে ইন্টারনেটের কারণেই এখন ক্লাসটাতে ইন্টারাপশন হচ্ছে, এই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমরা চেষ্টা করব যাতে আর ইন্টারনেটের প্রবলেমটা না হয়, এটা দেখার জন্য। আসলে প্রবলেমটা হচ্ছে তোমার এই যে যখন 5 তারিখের পর যখন সরকার পতন হলো, এরপর হচ্ছে তোমার এই ইন্টারনেট ব্যবসায় একটা আমূল পরিবর্তন এসেছে। মানে যারা এলাকাতে ইন্টারনেট ব্যবসা করে, তোরা আগে হচ্ছে আগের সরকারের মানুষজন যারা ছিল তারা বিজনেস করতো, মানে ব্যবসাটা চালাইতো। সো তারা তো পালাই গেছে, এখন হচ্ছে অন্য মানুষ আসছে, অন্য কোনো দলের কিংবা মতে। সো তারা এখন চেষ্টা করছে ইন্টারনেটটা ব্যবসা করার জন্য। সো তারা আসার পর থেকে খুবই মানে এখনো অনেক কানেকশন দিচ্ছে, অনেক কানেকশন বাদ দিচ্ছে, আরো বিভিন্ন পলিটিক্যাল কারণ আর কি। বিভিন্ন কারণে ইন্টারনেটের একটা খুব করুণ অবস্থা হচ্ছে। আশা করছি ইন্টারনেট প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো এখন কি প্রপারলি দেখা যাচ্ছে? একটু কাইন্ডলি তোমরা কমেন্টে জানাও। সো একটু আগে আমরা শিখলাম নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, এখন আমরা দেখব পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনালে উল্টাটাই পজিশনাল। নন পজিশনালে কি ছিল? অবস্থান পরিবর্তনের কারণে মানের পরিবর্তন হয় না, এটা হচ্ছে নন পজিশনাল। অবস্থান পরিবর্তন করলেও ওটার মান যেটা ওটাই থাকে, মানের কোনো চেঞ্জ হয় না। কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে মানের পরিবর্তন হয়। এই যে মানের পরিবর্তন হয়, অর্থাৎ তুমি অবস্থানটা পরিবর্তন করে দিলেই মানের পরিবর্তন হয়ে যায়। অবস্থানটা পরিবর্তন করে দিলেই কি হয়ে যায়? মানের পরিবর্তন হয়ে যায়। যেহেতু অবস্থান পরিবর্তন করে দিলে মানের পরিবর্তন হয়ে যায়, এই কারণে এটাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ যে পজিশনে থাকে ওই পজিশন অনুযায়ী তার মানটা হয়। এবং এটা আমরা গত ক্লাসে শিখেছিলাম, এই যে এটার মাধ্যমে যে 231, এখানে 231 হচ্ছে একক স্থানীয় মান। যেমন 1-এর একক স্থানীয় মান হচ্ছে 1, 3-এর একক স্থানীয় মান হচ্ছে 30, 2-এর একক স্থানীয় মান হচ্ছে 200। এখন যদি আমরা এটা একটু উল্টায় দিই, ধরো 2-এর জায়গায় আছে, ধরো 3-এর জায়গায় আমরা 1 দিলাম, 1-এর জায়গায় 3 দিলাম, তখন কি হয়ে যায়? 3 হচ্ছে 3 গুণ 1 মানে হচ্ছে 3, 1-এর মান হয়ে যায় হচ্ছে 1 গুণ 10 মানে 10, আর 2-এর মান হয়ে যায় 2 গুণ 100 মানে হচ্ছে 200। তার মানে দেখো 3-এর মান এখন হয়ে গেছে 3, মানে কি পজিশন মাঝখানে ছিল, এটা লাস্টে আনার কারণে এটার মানটা পরিবর্তন হয়ে গেছে। দেখো 3-এর মান ছিল হচ্ছে 30, কিন্তু পজিশন চেঞ্জ করার কারণে 3-এর মানটা হয়ে গেছে 3। যেহেতু 3-এর মান এখন 3 হয়ে গেছে এবং 3-এর মান আগে 30 ছিল, তার মানে কি অবস্থান পরিবর্তন করার কারণে এটা মান পরিবর্তন হয়ে গেছে। আবার দেখো 1-এর ক্ষেত্রে সেম, আগে 1-এর মান ছিল হচ্ছে 1, কিন্তু 1টাকে হচ্ছে মাঝখানে আনার কারণে 1-এর মান এখন হয়ে গেছে 10। যেহেতু এই যে পজিশন চেঞ্জ করার কারণে 1-এর মানের পরিবর্তন হয়ে গেছে, এই কারণে এটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এর কারণে এটা কি? এটা একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই কারণে এটা কি? এটা একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। গত ক্লাসে এটা আমি আরো ডিপলি বুঝাইছিলাম, তোমরা যারা ক্লাসটি করো না ক্লাসটি দেখে নিতে পারো। আমি জাস্ট আজকে একটু রিক্যাপ করে নিচ্ছি। এবং ইন্টারনেট একটা খুবই ঝামেলা করতেছে, এবং আমার একটা স্লোগান দেখি ইন্টারনেটটা ঠিক আছে কিনা, তারপর স্লোগানটা দিই। দেখো এটা হচ্ছে বঙ্গবন্ধুর একটা স্লোগান ছিল। সো এখন আমাদের স্লোগান কি হবে? দেখো, এবারের সংগ্রাম A+ পাওয়ার সংগ্রাম, এবারের সংগ্রাম 90% প্লাস মার্কস পাওয়ার সংগ্রাম। তাহলে যদি একটু মানে স্টাইলিশ ভাবে বলি, এবারের সংগ্রাম A+ পাওয়ার সংগ্রাম, এবারের সংগ্রাম 90% প্লাস মার্ক পাওয়ার সংগ্রাম। ঠিক আছে? এরপর কি? কষ্ট যখন করেছি, কষ্ট আরো করব, তবুও A+ পেয়ে ছাড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে? যদি তোমরা আমার সাথে প্রপারলি প্রত্যেকটা ক্লাস করো, তাহলে আমি যা যা শিখাচ্ছি, যেভাবে শিখাচ্ছি এভাবে যদি তুমি শিখো এবং প্র্যাকটিস করো, ইনশাল্লাহ। আবার বলছি, এবারের সংগ্রাম আমাদের A+ পাওয়ার সংগ্রাম, এবারের সংগ্রাম 90% প্লাস মার্ক পাওয়ার সংগ্রাম। সো কষ্ট যেহেতু করছি, কষ্ট আরো করব, তবুও কি করব? A+ পেয়ে ছাড়বো ইনশাল্লাহ। ঠিক আছে? তো এখন আমরা শিখবো রেডিক্স পয়েন্ট। সো রেডিক্স পয়েন্ট জিনিসটা কি, এটা এখন আমরা জানবো। সো এখানে যে একটা লেখা আছে, এটা বাদ দিই। প্রথমে আমরা এখানে দেখি, যে এখানে একটু দেখো এখানে কি লেখা আছে? 213। এরপর এই যে আমরা বলি না যে দশমিক 38,
বা 0.38, 213.38, এই পয়েন্টটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। এটাকে আইসিটি মানে আমাদের এই আইসিটি ভাষায় রেডিক্স পয়েন্ট, রেডিক্স পয়েন্ট, ঠিক আছে। তার মানে এই যে আমরা যে দশমিক দিচ্ছি, এই যে সংখ্যা পদ্ধতি করার সময় এটাকে আমরা বলবো রেডিক্স পয়েন্ট। এটা তোমার এমসিকিউতে আসতে পারে, এটা কি তোমার এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে। তো এই যে এই মাঝখানে যে একটা ডট রয়েছে বা একটা ফুটা রয়েছে, এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। এবং এই রেডিক্স পয়েন্টের বামের অংশটা, এই বামের অংশটাকে বলা হয় হচ্ছে তোমার মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এবং এই ফুটার ডানের অংশটাকে বলা হয় লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট এবং আরেকটা কি লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদের কমেন্টগুলো দেখতে পাইতেছি না কারণ ইন্টারনেটের খুবই সমস্যা। হাসিফ হোসেন বলতেছে পড়তে বসো মিয়া, হ্যাঁ ওকে। তার মানে এখান থেকে আমরা কি কি জানলাম? এটা হচ্ছে রেডিক্স পয়েন্ট, এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট এবং এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এবং এটার আরেকটা নাম আছে, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিটের নাম হচ্ছে তোমার ইন্টিজার। এটাকে বলা হয় ইন্টিজার, ইন্টিজার, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণাংশ। এই দেখো ইন্টিজার মানে হচ্ছে পূর্ণাংশ। এবং দশমিক বা রেডিক্স পয়েন্টের ডানের অংশটাকে বলা হয় তোমার ফ্র্যাকশন বা ভগ্নাংশ। দশমিকের বা রেডিক্স পয়েন্টের ডানের অংশকে বলা হয় ফ্র্যাকশন, এটাকে বলা হয় ফ্র্যাকশন। তার মানে এতটুকু অংশকে দুইটা নাম বলা হয়, একটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট এবং আরেকটা নাম বলা হয় ইন্টিজার, ইন্টিজার। এবং রেডিক্স পয়েন্টের ডানের অংশটুকুকে বলা হয় লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট এবং আরেকটা নাম হচ্ছে ফ্র্যাকশন বা ফ্র্যাকশনাল ডিজিট, ঠিক আছে, ফ্র্যাকশন বা ফ্র্যাকশনাল ডিজিট। সো রেডিক্স পয়েন্ট এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো কিনা এটা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এটা আমরা গত ক্লাসে শিখি নাই, এটা আজকে এই ক্লাসে আমরা নতুন শিখলাম। রেডিক্স পয়েন্ট, রেডিক্স পয়েন্ট বুঝতে পেরেছো কিনা এইখান থেকে তোমার পরীক্ষার প্রশ্ন আসতে পারে। সো রেডিক্স পয়েন্ট বুঝতে পেরেছো কিনা এটা একটু কাইন্ডলি তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এবং তোমাদেরকে আমি যেটা বলেছিলাম, তোমরা যদি ক্লাসটা শেয়ার করো, মেনশন করো এবং 100+ স্টুডেন্ট যদি লাইভে থাকে তাহলে ইনশাল্লাহ আমরা বাকি ক্লাসগুলো কন্টিনিউ করব। সো তোমরা কিন্তু অনেকে শেয়ার মানে কি মেনশন করেছো, যারা মেনশন করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ রয়েছে তোমাদের বন্ধুদের, সেখানে জানিয়ে দিতে পারো যে আমাদের এখানে ক্লাস হয়। অথবা তোমাদের প্রত্যেকটা কলেজেরই একটা মেসেঞ্জার গ্রুপ থাকে কলেজের স্টুডেন্টদের জন্য, ওই গ্রুপটাতেও তোমরা একটু জানিয়ে দেবা যে আমাদের ক্লাসগুলো হয়। ইনশাল্লাহ আশা করছি আরো বেশি স্টুডেন্ট আসবে এবং সবাই উপকৃত হবে। এবং ধরো একটু চিন্তা করো, ধরো তোমার সামনে, তোমার সামনের সিটে যে বসে, তোমার পিছনের সিটে যে বসে, তোমার ডানের সিটে যে বসে, তোমার বামের সিটে যে বসে, তারা যদি ভালো স্টুডেন্ট হয়, অর্থাৎ তারা যদি প্রত্যেকটা টপিক ভালো মতো পারে, তাহলে এটা কি তোমার জন্য খারাপ না তোমার জন্য ভালো বলো তো? অবশ্যই তোমার জন্য ভালো, কারণ তাদের থেকে তো তুমি পরীক্ষাতে অন্তত মানে ছোট একটা জিনিস হেল্প পেলেও ওটা তোমার জন্য অনেক বড় একটা উপকার হয়ে যাবে। তাহলে কি করতে হবে? অন্তত পরীক্ষার কথা চিন্তা করে হলেও তাদেরকে একটু বলো, তোমার ডানে, তোমার বামে, তোমার সামনে, তোমার পেছনে, এই চারজনকে একটু কাইন্ডলি জানায় দাও। তোমার ডানে যে বসবে, তোমার বামে যে বসবে, তোমার সামনে যে বসবে, তোমার পেছনে যে বসবে, তাদেরকে একটু কাইন্ডলি জানায় দাও যে এখানে ক্লাস হচ্ছে, ক্লাসগুলো কর। মানে ক্লাসগুলো যদি সে করে তাহলে সে তো ভালো একটা স্টুডেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ। এবং সে প্রপারলি কেমন আছেন ভাইয়া? আমি এইচএসসি 24 ব্যাচ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এইচএসসি 24 ব্যাচ এখন তোমাদের অ্যাডমিশনের সময়। ওকে জি স্যার, শারমিন রহমান বলছি। জি স্যার, বুঝতে পারছি। ওকে গ্রেট। সো অ্যাডমিশনের সময় তোমরা একটু অ্যাডমিশন নিয়ে বেশি বেশি পড়াশোনা করো। অনেক মিস করি আপনার কাছের আপনার পিডিএফ। ও মনির, থ্যাংক ইউ সো মাচ। এখন তোমার হচ্ছে অ্যাডমিশনের সময়, অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে শুরু করো। এবং তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে প্রিপারেশন নিতে চাও, সেক্ষেত্রে আমরা আমাদের এই পেজ থেকে ইনশাল্লাহ আমরা ক্লাস করাবো, সেগুলোর থেকে তুমি উপকৃত হতে পারো। সজীব বিশ্বাস, ওকে গ্রেট। পজিশনাল সংখ্যা পদ্ধতি, কিছুক্ষণ আগে আমরা দেখলাম কি প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটা পজিশনাল, একটা নন পজিশনাল। এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 ধরনের, একটা কি দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তার মানে পজিশনাল সংখ্যা পদ্ধতি কত ধরনের বলতো? পজিশনাল সংখ্যা পদ্ধতি কত ধরনের? সাধারণত আমরা বইয়ের আলোকে আমরা 4 ধরনের শিখবো, এর থেকে বেশিও থাকতে পারে, বাট আমরা শিখবো কি দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। ঠিক আছে, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। সো এখন দশমিক জিনিসটা কি, দশমিক সংখ্যা পদ্ধতি কি, এরপর হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি কি,
অক্টাল সংখ্যা পদ্ধতি কি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কি, এই বিষয়গুলো এখন আমরা জানবো। পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে হচ্ছে তোমার অনেকগুলা, আচ্ছা লাইভটা হচ্ছে এখন, আশা করছি ইন্টারনেটের কোনো ইস্যু নেই, এখন আশা করছি কোনো ইন্টারনেট ইস্যু নেই। এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, তোমরা একটা খাতা এবং কলম নিয়ে বসবা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটা না বুঝলে কিন্তু পরবর্তীতে আর তুমি কিছুই বুঝতে পারবা না। তার মানে কি করবা, তোমরা একটা খাতা এবং একটা কলম নিয়ে বসবা, তোমরা একটা খাতা এবং একটা কলম নিয়ে বসবা, ঠিক আছে? সো এটা একটু জানাও খাতা কলম নিয়ে বসেছো কিনা। সো এখন আমরা শিখবো কি দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে তোমার 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা, 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো দ্বারা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি গঠিত। এবং তুমি যদি একটু গণনা করো, এখানে 10টা অঙ্ক রয়েছে, এখানে কয়টা অঙ্ক রয়েছে, 10টা অঙ্ক রয়েছে, যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা অঙ্ক রয়েছে। মানে এখানে কয়টা অঙ্ক রয়েছে, 10টা অঙ্ক রয়েছে। যেহেতু এখানে 10টা অঙ্ক রয়েছে, এখানের বেস বা ভিত্তি হচ্ছে 10। তার মানে এটার বেস বা ভিত্তি হচ্ছে কি, বেস বা ভিত্তি হচ্ছে 10, বেস বা ভিত্তি হচ্ছে 10। তার মানে দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে 0 থেকে, দশমিক হচ্ছে 0 থেকে 9, 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যা পদ্ধতিকেই দশমিক সংখ্যা পদ্ধতি বলে। সো তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে। তখন তোমাকে উত্তর করতে হবে 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। তার মানে উত্তর কি হবে বলো, 0 থেকে 9 পর্যন্ত গঠিত অঙ্কগুলো দ্বারা গঠিত, 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যাকেই গঠিত সংখ্যা পদ্ধতিকে বলা হয় কি দশমিক সংখ্যা পদ্ধতি। এবং যেহেতু এখানে 10টা অঙ্ক রয়েছে, 10টা অঙ্ক রয়েছে, এই কারণে এটাকে বলা হয়, এটার বেস বা ভিত্তি হচ্ছে 10। অথবা দশমিক সংখ্যা পদ্ধতির আরেকটা নাম হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এটার আরেকটা নাম হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? তো দশমিক সংখ্যা পদ্ধতির আরেকটা নাম হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 10। কেন বেস বা ভিত্তি 10? কারণ এটা 10টা অঙ্ক দ্বারা গঠিত হয়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে 10টা অঙ্ক দ্বারা গঠিত হয়েছে। তার মানে দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত? 10। এবং এটার আরেকটা নাম হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এটার আরেকটা নাম হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এবং তোমার পরীক্ষায় যদি প্রশ্ন আসে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, তখন তুমি বলবা যে 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যা পদ্ধতিকেই দশমিক সংখ্যা পদ্ধতি বলে। বুঝতে পেরেছো? এখন আমরা দেখবো হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে 0 এবং 1 দ্বারা গঠিত, 0 এবং 1 দ্বারা গঠিত, অর্থাৎ 0 এবং 1 দ্বারা তুমি যে সংখ্যাগুলোকে লিখবা ওটাই বাইনারি সংখ্যা পদ্ধতি। বুঝতে পারছো? তাহলে 0 এবং 1 দ্বারা গঠিত, যেহেতু এখানে কয়টা অঙ্ক আছে, 1, 2, দুইটা অঙ্ক আছে, এই কারণে এটার বেস বা ভিত্তি হচ্ছে 2 বা 2, বেস বা ভিত্তি হচ্ছে 2। তার মানে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে এটা যদি তোমার প্রশ্ন আসে, তখন তুমি লিখবা 0 এবং 1 দ্বারা গঠিত সংখ্যা পদ্ধতিকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি, যার বেস বা ভিত্তি হচ্ছে 2, যার বেস বা ভিত্তি হচ্ছে 2। এই কারণে বাইনারি সংখ্যা পদ্ধতির আরেকটা নাম হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এটা কি 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? সো 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতির আরেকটা নাম কি 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আবার একটু বুঝাই দিবেন প্লিজ, কোনটা অলরাউন্ডার, কোনটা বুঝাই দিবে, এটা একটু কাইন্ডলি জানাও। আমার এখানে ইন্টারনেটের সমস্যার কারণে হয়তো অনেক কমেন্ট আসে না। তার মানে দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে 0 থেকে 9 এই অঙ্কগুলো দ্বারা গঠিত। বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে 0 এবং 1, মানে বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 ছাড়া আর কিছুই থাকবো না। বাইনারিতে কি 0 এবং 1 ছাড়া কিছুই থাকবো না, ও এখানে 2টা অঙ্ক, এই কারণে এটা বেস বা ভিত্তি হচ্ছে 2। এরপর হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো দ্বারা গঠিত, 0 থেকে 7 পর্যন্ত। 0 থেকে 7 পর্যন্ত কয়টা অঙ্ক আছে? 8টা অঙ্ক আছে। যেহেতু 8টা অঙ্ক আছে, 8, এই কারণে এটাকে বলা হয় 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আর ভিত্তি হচ্ছে 8, ভিত্তি হচ্ছে কত? 8। তার মানে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে, অক্টাল হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, বাইনারি হচ্ছে 0 এবং 1। সো অক্টাল কি 0 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো দ্বারা গঠিত এবং এর বেস বা ভিত্তি হচ্ছে 8।
এবং এর বেস বা ভিত্তি কত 8। 0 থেকে 7 পর্যন্ত কয়টা অঙ্ক হয় 8টা, এই কারণে এর বেস বা ভিত্তি হচ্ছে 8। তার মানে তোমার এটা মুখস্থের করার কোনো কিছুই না, কারণ এটা কি তোমার মুখস্থ করার কোনো কিছুই না, বুঝতে পারছো? কারণ অক্টাল কি 0 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো দ্বারা গঠিত, এখানে কয়টা অঙ্ক 7টা, এই কারণে এটার বেস বা ভিত্তি হচ্ছে 8। বেস বা ভিত্তি হচ্ছে 8, এবং যেহেতু এটা 8টা সংখ্যা মানে 8টা অঙ্ক নিয়ে গঠিত, এই কারণে এটাকে বলা হয় 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তার মানে আমরা কি কি জানলাম? দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি। এখন আমরা জানবো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল, এখন হেক্সা মানে কি, ডেসিমেল মানে কি? হেক্সা মানে কি, ডেসিমেল মানে কি? ঠিক আছে, সো হেক্সা মানে কি আর ডেসিমেল মানে কি? এবং এটাই যে দশমিক সংখ্যা পদ্ধতির আরেকটার নাম হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। ডেসিমাল দশমিক সংখ্যা পদ্ধতির আরেকটা নাম হচ্ছে ডেসিমেল। তার মানে দশমিক সংখ্যা পদ্ধতির নাম কি? দশমিক সংখ্যা পদ্ধতি, আরেকটা নাম হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। ডেসিমাল সংখ্যা পদ্ধতি, তার মানে দশমিক সংখ্যা পদ্ধতির আরেকটা নাম হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, আরেকটা নাম হচ্ছে তোমার 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তার মানে দশমিক সংখ্যা পদ্ধতির তিনটা নাম আমরা বলতে পারি, একটা দশমিক সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। ডেসিমাল মানে হচ্ছে 10। দেখো এই যে এখানে কি আছে, ডেসিমাল, ডেসিমাল মানে হচ্ছে 10, ডেসিমাল মানে কি 10। আর হেক্সা, হেক্সা মানে কি, হেক্সা মানে কি, হেক্সা মানে কি? দেখো এটা হচ্ছে, আমি একটু মজা করে বলি যে অনেকে 4 বছর পর অন্তর 4 বছর পর পর কেউ কেউ দেখবা যে ফেসবুকে চিল্লাচিল্লি করে যে মিশন হেক্সা। 4 বছর পর পর দেখবা, 4 বছর পর পর চিল্লাচিল্লি করে মিশন হেক্সা, মিশন হেক্সা। দেখবা তাদের একটাই ভাষ্য, মিশন হেক্সা, মিশন হেক্সা, এটা বলে তারা চিল্লাচিল্লি করে 4 বছর পর পর। কানা চিল্লাচিল্লি করে? একদল হলুদ দলের মানুষজন চিল্লাচিল্লি করে। কানা চিল্লাচিল্লি করে? হলুদ দলের মানুষজন চিল্লাচিল্লি করে, এবং তারা কি বলে? মিশন হেক্সা, মিশন হেক্সা। মিশন হেক্সা মানে কি? তার কেন মিশন হেক্সা বলে বলো তো? একটু কমেন্টে জানাও তো তোমরা। একদল হলুদ মানুষজন তারা চিল্লাচিল্লি করে বলে মিশন হেক্সা, মিশন হেক্সা, মিশন হেক্সা। কেন বলে? কারণ তারা 5 বার বিশ্বকাপ নিছে, এবং তারা প্রত্যেকবারই নামে 6 নাম্বার মিশন কমপ্লিট করার জন্য, কিন্তু কোনোবারই তারা 6 নাম্বার মিশন কমপ্লিট করতে পারে না। তারা প্রত্যেকবারই নামে 6 নাম্বার মিশন কমপ্লিট করার জন্য, কিন্তু কোনোবারই তারা 6 নাম্বার মিশন কমপ্লিট করতে পারে না। এই কারণে তারা বলে কি মিশন হেক্সা, এবং তাদের এই মিশন হেক্সা চলমান, তাদের এই মিশন হেক্সা কি চলমান, সবসময় চলতেই থাকে। ঠিক আছে, এই মিশন হেক্সা কি তাদের চলমান, চলতেই থাকে। তার মানে আশা করি বুঝতে পারছো যে মিশন হেক্সা মানে কি। হেক্সা মানে তারা 6 নাম্বার বিশ্বকাপ নিতে চায়, এখানে তারা বলে মিশন হেক্সা। তার মানে হেক্সা মানে কি? হেক্সা মানে হচ্ছে 6। হেক্সা মানে কি? 6। তার মানে হেক্সা মানে হচ্ছে কি? 6। তার মানে হেক্সাডেসিমেল মানে হচ্ছে কি, মানে এটার মধ্যে ডেসিমেল আছে, ডেসিমেল মানে কি 10, আর হেক্সা মানে কি 6। তার মানে 10 আর 6 মিলে কত হয়? 16 হয়। তার মানে এখানে হচ্ছে 16টা অঙ্ক থাকবে। তার মানে এটা কি, এটার বেস বা ভিত্তি হচ্ছে 16। তার মানে হেক্সাডেসিমেলে হচ্ছে কি 16টা অঙ্ক থাকবে, এটার বেস বা ভিত্তি হচ্ছে কি 16, বেস বা ভিত্তি হচ্ছে 16। তার মানে এটা কি কি অঙ্ক আছে বলো তো? এটার মধ্যে আছে হচ্ছে 0 থেকে 9, 0 থেকে 9, এই যে 0 থেকে 9 এটা হচ্ছে তোমার ডেসিমাল, এটা কি ডেসিমাল। এবং এ থেকে এফ এটা হচ্ছে হেক্সা, এটা কি, এটা হচ্ছে হেক্সা বা 6, এটা কি হেক্সা। দেখো এ থেকে এফ, এখানে 6টা অঙ্ক রয়েছে, এই কারণে এটাকে বলা হয় জিত মুসা রেডি করেন না। ওকে ঠিক আছে, তার মানে 0 থেকে 9 এটা কি ডেসিমাল। ডেসিমাল সংখ্যা পদ্ধতি কি ছিল? 0 থেকে 9 পর্যন্ত। এই হেক্সাডেসিমেলেও 0 থেকে 9 পর্যন্ত আছে, এর সাথে যুক্ত হয়েছে আরো 6টা অঙ্ক। কি কি? এ বি সি ডি ই এফ। এখন এর মানে কি, বির মানে কি, সির মানে কি, ডির মানে কি, ইর মানে কি, এফ এর মানে কি, এটা এখন আমরা দেখব। তো এখানে 1 থেকে 9 পর্যন্ত এটা তো সবাই বুঝতে পারছো, 1 এর মানে 1, 2 এর মানে 2। কিন্তু এ মানে কি? এ মানে হচ্ছে দেখো 9 এর পরে কি আসে? 10, এর মানে হচ্ছে 10। বির মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, এফ মানে হচ্ছে 15। এটা হচ্ছে তোমার হেক্সাডেসিমাল। এবং তুমি যদি একটু গণনা করো, এখানে 16টা অঙ্ক রয়েছে, এই কারণে এটার বেস বা ভিত্তি হচ্ছে 16। বেস বা ভিত্তি হচ্ছে কত? 16। বেস বা ভিত্তি যে এখানে লিখছি 16 ভিত্তিক, বা এটার আরেকটা নাম হচ্ছে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এটার আরেকটা নাম কি? 16 ভিত্তিক, 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, তার মানে হেক্সা মানে হচ্ছে 6, ডেসিমেল মানে হচ্ছে 10, হেক্সাডেসিমেল মানে কি তাহলে 16। তার মানে এখানে 16টা অঙ্ক রয়েছে। কোন 16টা অঙ্ক কি কি? 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এফ পর্যন্ত। আমাদের কিন্তু এ থেকে এফ এই কথাগুলোই লিখতে হবে।
আর এর মানে কি 10, বির মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে 14, এফ মানে হচ্ছে 15। ঠিক আছে, তার মানে হেক্সাডেসিমাল হচ্ছে 0 থেকে 9 এবং এ থেকে এফ, 0 থেকে 9 এবং এ থেকে এফ। ঠিক আছে, হেক্সাডেসিমাল মানে কি 0 থেকে 9 এবং এ থেকে এফ। এই তার মানে এই যে আমরা যে হচ্ছে তোমার জানলাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার, কি কি? দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এই 4 প্রকার। এবং প্রত্যেকটা দশমিক মানে কি, অক্টাল মানে, বাইনারি মানে কি, অক্টাল মানে কি, হেক্সাডেসিমাল মানে কি, এগুলো আমরা একটু জানলাম। এটা তোমরা বুঝতে পেরেছো কিনা এটা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানিয়ে দাও, যে ভাই বুঝতে পারছে অথবা বুঝতে পারি নাই। তোমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও, এবং যেটা বুঝতে পারে না ওটা একটু স্পেসিফিক ভাবে বলবা, যে ভাই আমি এটা বুঝতে পারি না, এটা বুঝতে পারি না। এবং বুঝতে পারলে বলবা যে ভাই বুঝতে পারছি। ঠিক আছে, বুঝতে না পারলে বলবা যে বুঝতে পারি নাই, এবং বুঝতে পারলে বলবা যে বুঝতে পারছি। তাহলে আমি পরের টপিকটাতে চলে যাব। একটু কাইন্ডলি তোমরা কমেন্টে জানিয়ে দাও। এবং 8টা বেজে গিয়েছে, একটু পর আজান দিবে, এই কারণে আমরা ক্লাসটা এখানে স্টপ করে দিব। হয়তো এই যে আজান দিয়ে দিয়েছে অলরেডি। ঠিক আছে, সো দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সবগুলোই হচ্ছে আমরা জানলাম। এখন আমরা দেখবো এটা আসলে কিভাবে লিখতে হয়। এখন আমরা দেখবো এটা কিভাবে লিখতে হয়। দেখো এই যে লেখার নিয়ম, লেখার নিয়ম হচ্ছে, ওকে গ্রেট, বুঝতে পারছি। মারুফ বলছে আরে আবার একবার বোঝান, তুমি একটু ক্লাসটা একটু একটু যেহেতু আর সময় নেই এই কারণে বোঝাতে পারছি না। সো তুমি একটু ক্লাসটা পরবর্তীতে একটু দেখে নিলে আবার বুঝতে পারবা ইনশাল্লাহ। সো লেখার নিয়ম কি? লেখার নিয়ম হচ্ছে যে ধরো একটা সংখ্যা লিখবা, ধরো আমি লিখলাম 113। এটা লেখার পর আমি যদি ব্র্যাকেট দিয়ে এটার ভিত্তিটা লিখে দিই, তার মানে এই যে এটা 10 লেখা আছে। কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10? এটা হচ্ছে ব্র্যাকেট দিয়ে ছোট করে এটা এখানে একটা ভিত্তিটা লিখে দিতে হবে। এবং এই ভিত্তি দিয়ে আমরা বুঝবো এটা কোন সংখ্যা। এই ভিত্তি দিয়ে আমরা বুঝবো এটা কোন সংখ্যা। এটা ভিত্তি 10। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কোনটা? দশমিক সংখ্যা পদ্ধতি। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কোনটা? দশমিক সংখ্যা পদ্ধতি। এখন যদি আমি লিখি 110011 এবং ব্র্যাকেট দিয়ে যদি আমি লিখি 2, তার মানে কি 2 হচ্ছে কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি? কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি 2? বলো, কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি 2? একটু কাইন্ডলি কমেন্টে জানাও। কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2? এটা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাও। তার মানে যে সংখ্যা পদ্ধতি আমরা প্রকাশ করতে চাচ্ছি ওটা ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট দিয়ে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তিটা হচ্ছে এখানে লিখে দিতে হবে। ব্র্যাকেট দিয়ে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তিটা হচ্ছে এখানে লিখে দিতে হবে। সো আমি হচ্ছে ভিত্তিটা এখানে লিখে দিয়েছি। সো এখানে 2 মানে হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। 2 মানে কি? বাইনারি সংখ্যা পদ্ধতি। ধর আমি লিখলাম হচ্ছে 1765, এটা দিয়ে আমি লিখলাম এখানে 8। এখন তোমরা একটু বলো তো 8 মানে কোন সংখ্যা পদ্ধতি? 8 মানে কোন সংখ্যা পদ্ধতি? 8 হচ্ছে কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি? ওই সংখ্যা পদ্ধতিটা হচ্ছে এটাকে আমরা বলবো 8 কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি? বলো, অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8। 8 মানে কি? অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি। যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি, এই কারণে আমরা এটা 8 দিলাম। এখন আমরা যদি এরকম একটা লিখি, হ্যাঁ শারমিন ঠিক বলছো, এখন যদি আমরা এরকম লিখি A D 9 2 এরকম দিয়ে যদি আমরা এখানে লিখি 16, তাহলে এটা কোন সংখ্যা পদ্ধতি হবে? বলো, এটা কোন সংখ্যা পদ্ধতি হবে? যদি আমরা এখানে লিখে দিই 16, তাহলে এটা কোন সংখ্যা পদ্ধতি হবে? জান্নাত বলছো অক্টাল, হ্যাঁ ঠিক বলছো। সো এটা হচ্ছে অক্টাল, এটা ছিল বাইনারি। এখন এইটা কোন সংখ্যা পদ্ধতি হবে? এটা একটু কাইন্ডলি তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তোমার হচ্ছে AD92, এটা ব্র্যাকেট দিয়ে যদি আমি 16 লিখে দিই, তাহলে এটা কোন সংখ্যা পদ্ধতি হবে? এটা যদি আমি 16 লিখে দিই, তাহলে এটা কোন সংখ্যা পদ্ধতি হবে? বলো, যেহেতু 16 হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস, তার মানে 16 হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আজকে আর বেশ, জান্নাত বলছে হেক্সা, হ্যাঁ ঠিক আছে। তো আজকে আর বেশি সময় নাই, যেহেতু আজান দিয়ে দিয়েছে, তোমরা একটু নামাজে চলে যাও, আমিও ইনশাল্লাহ চলে যাব। সো তোমরা নামাজ পড়ে নাও, এবং নামাজের পরে 9টার সময় ইনশাল্লাহ ইংরেজি প্রথম পত্র ক্লাস হবে। 9টার পর রুটিন অনুযায়ী 8টা 50 আর কি, 8টা 50-এ, 8টা 50 PM, 8টা 50-এ তোমাদের ইংরেজি প্রথম পত্র ক্লাস হবে।
8:50 তোমাদের ইংরেজি প্রথম পত্র ক্লাস হবে। এই ক্লাসে তোমরা ইনশাল্লাহ জয়েন করবা এবং আইসিটি ক্লাস রুটিনে এর পরবর্তী যেদিন ক্লাস আছে সেদিন আইসিটি ক্লাস হবে ইনশাল্লাহ। সো কি করতে হবে তোমাকে, 8:50 আরেকটা ক্লাসে জয়েন করতে হবে, আমাদের এই পেজে ক্লাসটা হবে। তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিবা, শেয়ার করে দিবা এবং তাদের মেসেঞ্জারে জানিয়ে দেবা যে আমরা ক্লাসগুলো করাচ্ছি। এবং তোমরা যদি ক্লাসগুলো করো ইনশাল্লাহ তোমরা পূর্ণাঙ্গ নাম্বারের প্রস্তুতি নিতে পারবা, পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি হবে। সো পূর্ণাঙ্গ প্রস্তুতি যদি আমাদের সাথে নিতে চাও, প্রপারলি টাইমলি প্রত্যেকটা ক্লাসে জয়েন করবা, ইনশাল্লাহ তোমরা ভালো করতে পারবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।